ডিমন্স ক্যাসেলে ভালকান আর মেটাসকে হারানোর পর জিনু অবশেষে তার আসল শক্তি গোপন না রাখার সিদ্ধান্ত নিয়ে রিইভ্যালুয়েশন টেস্টের মাধ্যমে তার আসল র্যাঙ্ক দাবি করতে যাচ্ছে। কি হবে যখন হান্টারদের জগৎ জিনুর প্রকৃত শক্তি সম্পর্কে জানতে পারবে? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানিমে আনলকড এবং আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি সোলো লেভেলিং সিজন 2 এর এপিসোড নাম্বার 4 আর ওভারঅল এপিসোড 16। এবং যদি এখন পর্যন্ত আগের এপিসোডটি না দেখে থাকেন তাহলে এখান থেকে তা দেখে নিতে পারেন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক এই এপিসোডটি, যার নাম আই নিড টু স্টপ ফেকিং। এপিসোডের শুরুতেই জিনুকে ডিমন্স ক্যাসেলের ডানজন গেট থেকে বের হতে দেখা যায়, যার পর সে এলিক্সিয়ার অফ লাইফের ব্লুপ্রিন্টটি দেখে, যার প্রয়োজনীয় 3টি উপাদানের মধ্যে 2টি ইতিমধ্যেই সে সংগ্রহ করেছে। ভালকানকে পরাজিত করে ওয়ার্ল্ড ট্রি ফ্র্যাগমেন্ট এবং মেটাসকে পরাজিত করে স্প্রিং ওয়াটার অফ একো। যার পর জিনু বলে এলিক্সিয়ার অফ লাইফের জন্য প্রয়োজনীয় 3টি উপাদানের মধ্যে 2টি পেয়েছি, এখন শুধু একটি বাকি, পিউরিফাইড ব্লাড অফ দ্য ডিমন মনার্ক। যার পর জিনু বুঝতে পারে যে এই উপাদানটি পেতে হলে তাকে সম্পূর্ণরূপে প্রস্তুত হয়েই ডিমন্স ক্যাসেলে ফিরে যেতে হবে। আর ডিমন্স ক্যাসেলে লেভেল আপ করে তার শক্তি বাড়লেও সে এখনো অফিসিয়ালি একজন ই র্যাঙ্ক, যা তার হাই লেভেল ডানজন রেডে অংশ নিতে বাধা হয়ে দাঁড়াবে। তাই জিনু সিদ্ধান্ত নেয় আমার আর ভান ধরা চলবে না, আমি আমার হান্টার র্যাঙ্ক রিটেস্ট করব। অর্থাৎ সে তা পুনর্মূল্যায়ন করবে আর এর মাধ্যমেই অফিসিয়াল ভাবে রিটেস্টিং র্যাঙ্ক আর্ক শুরু হয়ে যায়। যার পর জিনু কোরিয়ান হান্টার্স অ্যাসোসিয়েশনে যায় তার র্যাঙ্ক রিটেস্ট করার জন্য। সেখানে বিভিন্ন গিল্ডের অনেক এজেন্টই উপস্থিত ছিল, যাদের মধ্যে আনসাং মিনের অ্যাসিস্ট্যান্ট হিউন কিচুলো ছিল। সে নতুন হান্টার নিয়োগের জন্য পর্যবেক্ষণ করছিল এবং অপেক্ষমান হান্টারদের র্যাঙ্ক সে গেস করার চেষ্টা করছিল। আর হঠাৎ করেই সে একজনকে দেখে চমকে ওঠে আর কোনো সময় নষ্ট না করেই সাথে সাথে বেক ইউনহুকে ফোন করে। ইউনহু কল রিসিভ করে জিজ্ঞেস করেন যে কেন তাকে কল করা হয়েছে, যার উত্তরে কিচুল বলে হান্টার সাংজিনু তার র্যাঙ্ক পুনর্মূল্যায়নের জন্য এখানে এসেছেন। যা শুনে ইউনহু উত্তেজিত হয়ে কিচুলকে আবারও তা বলতে বলেন আর নিশ্চিত হওয়ার পর ইউনহু জানান যে তিনি এখনই সেখানে যাচ্ছেন। এদিকে জিনুকে ইভ্যালুয়েশন রুমের বাইরে ওয়েটিং এরিয়াতে নিয়ে যাওয়া হয়। সেখানে বসে থাকা একজন হান্টার অন্যদের আশ্বস্ত করে যে আসল মূল্যায়ন বেশ সহজ এবং চিন্তিত হওয়ার কিছুই নেই। তবে আরেকজন হান্টারকে দেখা যায় যে খুবই চিন্তিত ছিল। সে বলছিল যদি সে ভালো র্যাঙ্ক পেতে পারে তাহলে ভালো উপার্জন করতে পারবে, যার ফলে তার মেয়ে এবং এক্স ওয়াইফ তার কাছে ফিরে আসতে পারে। এর থেকেই বোঝা যায় যে সোলো লেভেলিং ইউনিভার্সে র্যাঙ্ক কতটা ইম্পর্টেন্ট। প্রথম হান্টার আশেপাশের কিছু এজেন্টকে দেখিয়ে বলে যারা ডি র্যাঙ্ক বা তার চেয়েও উপরে যায় তাদের এইসব গিল্ড থেকে অফার করা হয় আর ভালো একটি জীবনযাপনের জন্য শুধু ই র্যাঙ্ক এড়াতে পারলেই যথেষ্ট। তারপরই অপারেটর জিনুকে ইভ্যালুয়েশন রুমে ডাকেন। অপারেটর জিনুর নাম জিজ্ঞেস করেন এবং যখন সে তার নাম বলে তখন অপারেটর দেখতে পান যে জিনু আগে একবার মূল্যায়িত হয়েছিল এবং এটি তার পুনর্মূল্যায়ন অর্থাৎ রিটেস্ট। অপারেটর তাকে জানান যে প্রক্রিয়াটি আগের মতোই আছে এবং তাকে ব্ল্যাক ক্রিস্টালটির ওপর হাত রাখার নির্দেশ দেন। যখন সে এটি করে তখন মেশিনটি ইরর দেখাতে শুরু করে এবং অপারেটর প্রক্রিয়াটি পুনরায় শুরু করেন, কিন্তু একই সমস্যা আবারও ঘটে। এবং যখন অপারেটর ভাবেন যে মেশিনটির কিছু সমস্যা হয়েছে তখনই ইভ্যালুয়েশন চিফ রুমে আসেন এবং জিজ্ঞেস করেন যে এখানে সমস্যা কি হয়েছে। অপারেটর জানান যে অদ্ভুত কিছু একটা ঘটছে আর সে বারবার চেষ্টা করেও মানামিটারে জিনউর মূল্যায়ন করতে পারছে না। যা শুনে চিফ বলেন এটা তো সম্ভব নয় এবং সে নিজেই মিটারটি অপারেট করার দায়িত্ব নেন। যখন একই ইরর আবারও দেখায় অপারেটর চিফকে বলেন এটাই সেই সমস্যা, কিন্তু চিফ তখন সম্পূর্ণ অবাক হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন এবং বলেন এটা কোনো যান্ত্রিক ত্রুটি নয়, এটা বলছে যে তাকে মূল্যায়ন করা সম্ভব নয়। অপারেটরের মানে কি তা জানতে চান আর চিফ বলেন এর মানে তার ম্যাজিক পাওয়ার এই মেশিনের মাপার ক্ষমতার চেয়েও অনেক বেশি। অপারেটর বলেন তাহলে এর মানে তো, আর চিফ অপারেটরের সেন্টেন্সটি শেষ করেন ঠিক ধরেছ, তিনি এই দেশের 10ম ব্যক্তি যিনি এস র্যাঙ্ক। কাছাকাছি ওজিনচুল এবং চয়জং ইন ডানাওয়ালা অ্যান্ট বিস্টের নিয়ে আলোচনা করছেন, যেখানে চয় জিজ্ঞেস করেন যে তাদের সম্পর্কে কোনো খবর আছে কিনা। জিনচুল যার উত্তরে বলেন যে ইন্টেল বিভাগ তাদের মৃতদেহগুলো পরীক্ষা শুরু করেছে এবং ঘটনা বোঝার জন্য তাদের জীববিজ্ঞান এবং ম্যাজিক পাওয়ারের স্তরগুলো আগের উদাহরণগুলোর সাথে তুলনা করে দেখতে হবে, তবে ফলাফল পেতে একটু সময় লাগবে। তখন চয় বলেন বুঝতে পারছি, সম্প্রতি অনেক অদ্ভুত জিনিসই ঘটছে তাই না, যেমন রেড গেট ইনসিডেন্ট। আমি শুনেছি হোয়াইট টাইগার গিল্ডের রেইডে অংশগ্রহণকারী এক বহিরাগত ডানজন বসকে পরাজিত করেছিল। এরপর চয় মুচকি হেসে জিজ্ঞেস করেন সে আসলে কে। জিনচুল যার উত্তরে বলেন আমি তদন্তের সময় উপস্থিত ছিলাম কিন্তু পুরো সময়টা নয়, তাই সব বিস্তারিত আমি জানি না। তখন চয় লক্ষ্য করেন যে বিল্ডিং এর লবিতে কিছু আওয়াজ হচ্ছে আর তিনি যখন এই বিষয় উল্লেখ করেন জিনচুল বলেন সম্ভবত কোনো অ্যাওয়েকেন্ড হান্টার তার ইভ্যালুয়েশনের পর ঝামেলা করছে এবং তিনি বিষয়টি দেখতে যাওয়ার সময় চয়ও বলেন আমিও তোমার সঙ্গে যাব। জিনচুল যখন চয়ের দিকে ফিরে তাকান তখন চয় বলেন আমি এই ঝামেলা নিয়ে একটু কৌতূহলী। এরপর তারা দুইজনই বিল্ডিং এর দিকে রওনা হন। বিল্ডিং এর ভিতরে এজেন্টরা জিনুকে ঘিরে গুঞ্জন শুরু করেছে যখন চিফ জিনুকে ব্যাখ্যা করেন যে স্ট্যান্ডার্ড যে মেশিন এখানে আছে তা দিয়ে জিনুর মানা মূল্যায়ন করা একেবারেই সম্ভব নয়, তাই তাকে সঠিক মূল্যায়নের জন্য 3 দিনের মধ্যে ফিরে আসতে হবে। তখন হিউন কিচুল ভাবছিল যে এটা ঠিক যেমন সাংমিন বলেছিলেন জিনুর সাথে আমারই
সবার প্রথম কথা বলতে হবে। আর চিফ জিনুকে জানান যে প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পর সে তার আপডেটেড লাইসেন্স পেয়ে যাবে। তারপর জিনু কিছু অনুভব করে এবং পেছনে তাকায়, ঠিক তখনই চয় জং ইন বিল্ডিং এ প্রবেশ করেন, যার অরা জিনু টের পেয়েছিল। আর যখন সবাই ভাবছিল কেন দ্য আল্টিমেট হান্টার চয় জং ইন এখানে এসেছেন, জিনু তখন মনে করে দেখে যে চয় হলেন সেরা ফায়ার টাইপ ম্যাজিকের ব্যবহারকারী এবং তার নিকনেম হলো আল্টিমেট ওয়েপেন। তারপর জিনু আরো মনে করে দেখে যে তার নিজের পুরনো ডাকনাম সবচেয়ে দুর্বল হান্টার তা চয়ের ডাকনামের বিপরীতই ছিল। চয় যখন জিনুকে দেখেন তখনই তিনি জিনুর মানা অনুভব করেন এবং এই গুঞ্জনের কারণ বুঝতে পারেন। যারপর চয় নিজেকে জিনুর কাছে পরিচয় দিয়ে বলেন, আপনার সাথে দেখা করে আনন্দিত হলাম, আমি হান্টার্স গিল্ডের চয় জং ইন। আপনি কি কোনো গিল্ডে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন? যদি না দিয়ে থাকেন তাহলে আমি আপনার সাথে এটি নিয়ে আলোচনা করতে চাই, যদি আপনি ব্যস্ত না থাকেন। আর এই কথা বলতে বলতে চয় হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ান, কিন্তু জিনুও তার হাত না মিলিয়েই সরি বলে চলে যায়, যা দেখে সবাই অবাক হয়ে যায় যে জিনু চয় জং ইনকে সরাসরি প্রত্যাখ্যান করে দিল। এরপর চয় হাসি মুখেই জিনচুলকে জিজ্ঞেস করেন, আমি কি নিজেকে পরিচয় করাতে ভুলে গিয়েছিলাম? জিনচুল যার উত্তরে বলেন, না, আপনি নিজের পরিচয় দিয়েছিলেন। তখন চয় বলেন, মনে হচ্ছে আমি কিছুটা অহংকারী হয়ে উঠেছি। জিনচুলও তখন মনে করে দেখে যে সে আগে জিনু সম্পর্কে যা যা ভেবেছিল তা আসলেই সঠিক। তারা দুইজন যখন পেছনে ঘুরে তাকায় তখন তারা দেখতে পায় যে জিনু সেখান থেকে অলরেডি চলে গিয়েছে। যারপর চয় বলেন, আর তিনি একেবারে নিঃশব্দে চলে গেলেন। জিনচুল যোগ করেন, সম্ভবত তিনি একজন অ্যাসাসিন টাইপ হান্টার হতে পারেন। আর ঠিক তখনই দেখা যায় যে বেইক ইউনহো দৌড়াতে দৌড়াতে বিল্ডিং এর দিকে আসছেন। ইউনহো বিল্ডিং এ প্রবেশের পর চয় লক্ষ্য করেন যে ইউনহো হাঁপাচ্ছেন, যার মানে তিনি তার গিল্ড থেকে এখানে দৌড়ে এসেছেন। যেহেতু হোয়াইট টাইগার গিল্ড এখান থেকে খুব একটা দূরে নয়, যা প্রমাণ করে যে জিনুর সাথে কথা বলার জন্য ইউনহো কতটা আগ্রহী ছিলেন। আর চয় এও বুঝে যান যে রেড গেট ডানজনটি সাংজিন উই ক্লিয়ার করেছিল। তারপর ইউনহো যখন চয়কে দেখেন তিনি অবাক হয়ে যান এবং চয় কোনো কথা না বলেই সেখান থেকে চলে যান। এদিকে হিউন কিচুলো ইউনহোকে বোঝানোর চেষ্টা করছিল যে সে ঠিক যেমন ইউনহো বলেছিলেন তেমনই জিনুর সাথে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু জিনু ইভ্যালুয়েশন রুম থেকে বের হওয়ার সাথে সাথেই এখান থেকে চলে গেছে। আর ইউনহো হতাশ হন যে এত কিছুর পরও চয়ই প্রথম জিনুর ব্যাপারে জানতে পেরেছে। সেই রাতে জিনুকে আমরা হসপিটালে দেখি যে তার মায়ের বেডের পাশে বসে আছে এবং বলছে মনে হচ্ছে তিনি যে কোনো মুহূর্তেই জেগে উঠতে পারেন। এরপর সে উঠে দাঁড়ায় এবং রুম থেকে বের হওয়ার আগে তার মায়ের দিকে তাকিয়ে বলে, আর কিছুক্ষণ অপেক্ষা করো মা। তারপর জিনু রুম থেকে বেরিয়ে আসে এবং জিনচুলের মুখোমুখি হয়। জিনচুল বলেন, মনে হচ্ছে আমার চোখ এতদিন আমাকে বিভ্রান্ত করেছে। সার্ভেলেন্স টিমের কাজ হলো হান্টারদের পর্যবেক্ষণ করা এবং যারা আইন ভঙ্গ করে তাদের শাস্তি দেওয়া। সাধারণত আমার বিচার বুদ্ধি নিয়ে আমি আত্মবিশ্বাসী থাকি, কিন্তু এবার। তখন জিনু হেঁটে যেতে যেতে বলে, আমার উপর কি সার্ভেলেন্সের প্রয়োজন আছে? জিনচুল যার জবাব দেয়, একজন অপরাধীর মতো নয়, কিন্তু সার্ভেলেন্স টিমই একমাত্র দল যারা হান্টার সংক্রান্ত ঘটনাগুলোকে সামলাতে পারে, কিন্তু এস র্যাঙ্কদের ক্ষেত্রে আমাদের ক্ষমতাও সীমিত। কিন্তু জিনু তখনও চলে যাচ্ছিল আর জিনচুল বলেন, এমন একজন আছেন যিনি আপনার সাথে দেখা করতে চান হান্টার সাং। তারপর জিনু থেমে ঘুরে দাঁড়ায় এবং সে দেখতে পায় যে তার সাথে কথা বলবে আর কেউ নয়, হান্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান গো গানহি, যে এসেই খুব ভদ্রতার সাথে নিজের পরিচয় দেন। প্রথমে গানহি জিনুকে এস র্যাঙ্ক হওয়ার জন্য অভিনন্দন জানান এবং ব্যাখ্যা করেন যে পুনর্মূল্যায়ন এখন শুধু একটি ফর্মালিটি ছাড়া আর কিছুই নয়। যখন থেকে এটা নিশ্চিত হওয়া গেছে যে জিনুর মান স্কেলের বাইরে, তখন থেকেই জিনুর ডেফিনেশন অনুযায়ী একজন এস র্যাঙ্ক। যা শুনে জিনু প্রশ্ন করে, তাহলে এত ঝামেলার দরকারই বা কেন? আর গানহি উত্তর দেন, এটি শুধুমাত্র একটি গ্রেস পিরিয়ড হিসেবেই কাজ করে, যাতে তারা জিনুর মতো ব্যক্তিদের সঙ্গে ব্যক্তিগতভাবেই দেখা করতে পারে। তারপর গানহি বলেন, আমাদের এত রিচ, তারপরও অ্যাসোসিয়েশনে খুব বেশি দক্ষ হান্টার নেই, কারণ বড় গিল্ডগুলোর সঙ্গে বেতন বা খ্যাতির দিক থেকে প্রতিযোগিতা করা আমাদের পক্ষে সম্ভব নয়। তারপর তিনি জিনচুলের দিকে দেখিয়ে বলেন, ম্যানেজার বু আমাদের টপ ক্লাস এ র্যাঙ্ক হান্টারদের একজন এবং তিনিও শুধুমাত্র এ র্যাঙ্ক। এরপর গানহি মূল বিষয়ে চলে যান এবং বলেন, আমি অত্যন্ত খুশি হব যদি আপনি আমাদের সঙ্গে যোগ দেন। তাছাড়াও তিনি জিনুকে অ্যাসোসিয়েশনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পদ অফার করেন, যার উত্তরে জিনু জিজ্ঞাসা করে কেন তিনি এতদূর এগিয়ে যাচ্ছেন। তখন গানহি ব্যাখ্যা করেন যে বর্তমানে দেশের বৃহত্তম সমর্থকরা হলেন হান্টাররা, সরকার নয়। কিন্তু যেসব হান্টার ম্যাজিক বিস্টদের হাত থেকে মানুষকে রক্ষা করেন তাদের কেন্দ্রবিন্দু হলো 5টি বৃহৎ গিল্ড। এক অর্থে এটি 5টি বৃহৎ ডাইনোসরের মতো যারা একে অপরের বিরুদ্ধে একটি সূক্ষ্ম ভারসাম্য বজায় রেখেছে। কিন্তু যদি জিনু তাদের যে কোনো একটিতে যোগ দেয় তাহলে এই ভারসাম্য ভেঙে পড়বে আর হান্টার্স অ্যাসোসিয়েশন তাদের প্রতিরোধের জন্য একটি ষষ্ঠ শক্তি হিসেবে গুরুত্বপূর্ণ। তখন জিনু জিজ্ঞেস করে যে এই কারণেই তারা জিনুকে চায় কিনা। গানহি যার উত্তরে বলেন, আপনার কাছে এই কাজ করার মতো ক্ষমতা অবশ্যই আছে। তখন জিনু ভাবে যে এটি একটি ভালো প্রস্তাব, কারণ অ্যাসোসিয়েশনের কাজ মূলত একটি নিশ্চিত ক্যারিয়ারের গ্যারান্টি দিবে এবং সে জানে যে গানহির চেয়ে ভালো রিচ আর কারোই নেই, বিশেষ করে মিডিয়া এবং সরকারের ব্যাপারে। এছাড়া এই দেশের প্রথম এস র্যাঙ্ক হান্টার হিসেবে গানহির অত্যধিক ম্যাজিক পাওয়ার রয়েছে এবং তার শারীরিক গঠন দেখে বোঝা যায় না যে তার বয়স 80 বছরেরও বেশি
হবে। তিনি অবসর নিয়েছেন, তবুও জিনুর সঙ্গে সমানভাবে দাঁড়িয়ে আছেন। যদি জিনু এই প্রস্তাব গ্রহণ করে তবে তার জীবন পুরোপুরি বদলে যাবে, কিন্তু জিনু প্রস্তাবটি তাও প্রত্যাখ্যান করে দেয়। এতে গানহি ভাবেন যে জিনু কেবল গিল্ডে যোগ দিয়ে যে অর্থ পাবে তাই চায়, কিন্তু জিনু গানহির চোখের দিকে সরাসরি তাকিয়ে বলে, স্যার আমি লড়াই করতে চাই। গানহি অবাক হয়ে জিজ্ঞেস করেন, আপনি কি মনস্টারদের কথা বলছেন? জিনু যার উত্তর দেয়, ঠিক তাই, ডানজনগুলোই আমার জায়গা। আর গানহি জিনুর চোখ দেখে বুঝতে পারেন যে সে মিথ্যা বলছে না। তারপর তিনি নিজের হার্টে একটি অনুভূতি পান যা তিনি বহু বছর ধরে অনুভব করেননি। এটি তাকে মুগ্ধ করে এবং তিনি ভাবেন যে তিনি যদি 10 বছর ছোট হতেন তবে তিনি হয়তো জিনুর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে পারতেন। এরপর গানহি বলেন যে জিনু কি বলতে চায় তা তিনি বুঝেছেন এবং জিনু বলে যে তার বোন বাড়িতে একা আছে, তাই তার এখন চলে যাওয়া উচিত। জিনু চলে যাওয়ার পর গানহি জিনচুলকে বলেন যে তার মনে আছে তিনি কতটা ভেঙে পড়েছিলেন যখন তিনি এমন বয়সে পৌঁছেছিলেন যে এমনকি একজন এস র্যাঙ্ক কিলারও তার অবনতি আটকাতে পারেনি, এবং তিনি জিনচুলকে বলেন তার বাকি দিনের শিডিউল বাতিল করে দিতে, কারণ তিনি এই অনুভূতিকে কোনো কিছু দিয়েই নষ্ট করতে চান না। যার পর তিনি জিনচুলকে তার সঙ্গে পানীয় গ্রহণ করতে ইনভাইট করেন এবং চলে যেতে থাকা জিনুকে দেখেও তিনি বলেন যে সে কি পানীয় পছন্দ করে কিনা। এরপর আমরা জানতে পারি যে জিনু কেন গানহির প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছিল। এর কারণ ছিল অ্যাসোসিয়েশন মূলত ডি এবং ই র্যাঙ্ক ডানজনগুলোকে হ্যান্ডেল করে, আর জিনু তার মাকে বাঁচানোর জন্য যতটা দ্রুত সম্ভব লেভেল আপ করতে চায়, আর তাই তার কোনো সময় নষ্ট করা যাবে না, কারণ সে ক্রমাগত শক্তিশালী হয়ে উঠতে পারে। আমেরিকায় ডংসু একটি হাসপাতালে জেগে ওঠে যেখানে ফেডারেল ব্যুরো অফ হান্টার্স এর ডেপুটি চিফ তাকে দেখতে এসেছেন। ডংসু জিজ্ঞেস করে, আপনি আমার ক্ষতে লবণ ছিটাতে এসেছেন? ডেপুটি চিফ যার উত্তর দেন যে তিনি কিছু প্রশ্ন করবেন যার উত্তর তিনি সরাসরি ডংসুর থেকেই আশা করছেন। তিনি বলেন, এই ইলহুয়ান সাং সে কি সত্যিই একটি ম্যাজিক বিস্ট? ডংসু যার জবাব দেয়, আপনার কি তাকে মানুষ বলে মনে হয়েছিল? আমার কাছে তাকে পুরোপুরি এক জন্তুর মতোই মনে হয়েছে। তখন ডেপুটি চিফ ডংসুকে তার সুস্থতার দিকে মনোযোগ দিতে বলেন এবং তাকে জানানো হয় যে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পরপরই তাকে কমান্ড সেন্টারে যেতে হবে। ডেপুটি চিফ চলে যাওয়ার সময় ডংসু জিজ্ঞেস করে যে ইলহুয়ান এখন কোথায় আছে, যার উত্তরে ডেপুটি চিফ বলেন যে কমান্ড সেন্টার তাকে খুঁজে বেড়াচ্ছে, তবে যদি ইলহুয়ান ডংসুকে হারাতে পারে তবে তাকে ধরে আনা কারো পক্ষেই সম্ভব বলে তার মনে হয় না। ডেপুটি চিফ চলে যাওয়ার পর ডংসু স্মরণ করে যে ইলহুয়ান তাকে গুরুতরভাবে আহত করার পর কি বলেছিল, নিজের ভালো চাইলে আমার পরিবার থেকে দূরে থাকবে, না হলে মৃত্যুও তোমাকে আমার থেকে বাঁচাতে পারবে না। যা মনে করার পর ডংসু আরো বেশি রেগে যায় এবং ভাবতে থাকে যে সে জানে ইলহুয়ান কোথায় যাচ্ছে এবং তার লড়াই করার জন্য কিছু গিয়ার দরকার, সঠিকভাবে বলতে গেলে কিছু আর্টিফ্যাক্ট। আর এখানেই রিটেস্টিং আর্কটি শেষ হয় আর আমরা নতুন আর্কে প্রবেশ করি, যেখানে আমরা জিনুকে ব্যাখ্যা করতে শুনতে পাই যে আর্টিফ্যাক্ট আসলে কি। এটি এমন একটি উচ্চমানের সরঞ্জাম যা অভিজ্ঞ কারিগররাও তৈরি করতে পারেন না, আর হান্টারদের সংখ্যা বাড়ার সাথে সাথে এই ধরনের আইটেম অনলাইন নিলামে পাওয়া যায়, তবে এগুলোর দাম অনেক বেশি হয়। জিনু কিছু আর্টিফ্যাক্ট কিনতে চাইছে কারণ সে চায় যে ডিমন্স ক্যাসেলে আবারও প্রবেশ করার আগে তার সরঞ্জামগুলি নিখুঁত হোক, তবে স্টোরে কোনো কিছুই জিনুর উপযুক্ত বলে মনে হচ্ছে না। তখন সে স্পিয়ার অফ এভারিস বিক্রি করার কথা ভাবে, কারণ এটি ভালো দামে বিক্রি করা যেতে পারে, কিন্তু এরপরেই তার খেয়াল হয় যদি সে এটি বিক্রি করতে যায় তবে নিশ্চয়ই কেউ না কেউ খোঁজ করার চেষ্টা করবে যে একজন ই র্যাঙ্ক হান্টার কিভাবে এত শক্তিশালী কিছু পেয়েছে। তারপর সে ভাবে যদি তার এ র্যাঙ্ক গেটে প্রবেশের কোনো রেকর্ড থাকে তবে সেটিকে বাহানা হিসেবে ব্যবহার করে সে এটি বিক্রি করতে পারবে, কিন্তু একজন ই র্যাঙ্ক হান্টার সাধারণত এ র্যাঙ্ক গেটে প্রবেশের জন্য নির্বাচিত হয় না। আর তখনই জিনু হান্টারদের ওয়েবসাইট ব্রাউজ করে দেখতে পায় যে কেউ একজন একটি এ র্যাঙ্ক গেটের মাইনিং টিমের জন্য লোক নিয়োগ করছে, যেখানে যে কোনো র্যাঙ্কের লোকই নিয়োগ করা হয়। এদিকে হান্টার্স অ্যাসোসিয়েশনে গানহি জিনু সম্পর্কে আরো জানার জন্য তার পুরনো ফাইলগুলো দেখছেন। গানহি মন্তব্য করেন যে জিনুকে আগে একেবারেই শিশুর মতো দেখাতো। তিনি জিনচুলকে জিজ্ঞেস করেন যে জিনু কি তার আসল র্যাঙ্ক লুকিয়েছিল বলে মনে হয়। জিনচুল যার উত্তর দেন যে রেকর্ড অনুযায়ী জিনু বহুবার গুরুতরভাবে আহত হয়েছিল, যা তার র্যাঙ্ক জালিয়াতি করার সম্ভাবনাকে কমিয়ে দেয়। তারপর গানহি মুগ্ধ হন যে এত আঘাতের পরেও জিনু এতদিন ধরে লড়াই চালিয়ে গেছে। এরপর জিনচুল একটি ফাইল পড়ে বলে যে জিনু তার পরিবারের খরচ চালানোর জন্য এই রেট থেকে আয় করে আসছে, যেই অর্থ দিয়ে সে তার মায়ের হাসপাতালের বিল এবং বোনের পড়াশোনার খরচ দুইটাই বহন করে। যা শুনে গানহি বলেন যে এই যুগের একজন তরুণের মধ্যে এমন ডিভোশন সত্যিই বিরল। তারপর জিনচুল একটি রিসেন্ট রিপোর্ট পড়ে শোনান যেখানে লেখা আছে যে জিনু একটি হান্টার্স গিল্ডের রেড টিমে যোগ দিয়েছে। আর এটি শুনে গানহি হতাশ হন, কারণ তিনি মনে করেন যে জিনু হয়তো মোটা অঙ্কের একটি সাইনিং বোনাসের জন্যই সেখানে গেছে, কিন্তু জিনচুল পুরো রিপোর্টটি পড়ে বলেন যে জিনু মাইনিং টিমে যোগ দিয়েছে। যা শুনে গানহি ভাবেন যে জিনুকে সত্যি প্রেডিক্ট করা অনেক কঠিন। এরপর হান্টার্স গিল্ড গেট আর্ক অফিসিয়ালি শুরু হয়, যেখানে জিনু ই র্যাঙ্ক হিসেবে মাইনিং টিমে যোগ দেয়। সে মাইনিং টিমের চিফকে জানায় যে এটি তার প্রথম মাইনিং কাজ, যা শুনে চিফ বুঝতে পারেন যে জিনু একজন কমব্যাট টাইপ এবং তার শারীরিক ফিটনেস নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়। চিফ চলে যাওয়ার পর ব্যাখ্যা করা হয় যে উচ্চ স্তরের ডানজনগুলোতে বড় রেড পরিচালনার জন্য নির্দিষ্ট কিছু স্পেশালাইজেশনের প্রয়োজন হয়, তাদের
তাদের মধ্যে প্রথমে স্ট্রাইক টিম ম্যাজিক বিস্টদের সঙ্গে লড়াই করে, মাইনিং টিম মানা ক্রিস্টাল সংগ্রহ করে এবং কালেকশন টিম মৃত বিস্টগুলোর দেহাংশ পুনরুদ্ধার করে। অংশগ্রহণকারীর সংখ্যা অনেক বেশি হলেও প্রফিটের পরিমাণ তা জাস্টিফাই করে। ডানজনের ভেতরে আমরা চয় এবং তার টিমকে দেখি, যেখানে চয় একটি মাত্র ফায়ার স্পেল ব্যবহার করে ডানজনের একটি পুরো অংশ সম্পূর্ণ ক্লিয়ার করে ফেলে, যারপর তার দলের ট্যাঙ্করা তাকে ফিরে আসা আগুন থেকে রক্ষা করে। আর চয় উল্লেখ করেন যে তিনি ম্যাজিক বিস্টগুলোকে সম্পূর্ণ পুড়িয়ে ফেলেননি, কারণ সম্পূর্ণ পুড়ে যাওয়া দেহাংশ কোনো কাজেই আসে না। এরপর যখন তারা এগিয়ে যায়, চয় বলেন যে তাদের মধ্যে একজন হান্টার আছেন যার নাক খুব সংবেদনশীল, তাই পুড়ে যাওয়া বিস্টের গন্ধ নিয়ে তিনি তাকে সতর্ক করে দেন। এখানে তিনি চাহেইনের কথাই বলছিলেন। চয় আর তার টিম গেট থেকে বের হওয়ার পর জিনু লক্ষ্য করে যে বস ছাড়া বাকি সবকিছুই ইতিমধ্যে মারা গেছে, যারপর সে চয়ের শক্তির পরিমাণ বুঝতে পারে, যা সে আগের দিনের তাদের মুখোমুখি হওয়ার সময় অনুভব করেছিল, যে একটি এ র্যাঙ্ক ডানজন থেকে কোনো আচর ছাড়াই বেরিয়ে আসা তাদের শক্তির প্রকৃত মাত্রা প্রকাশ করে। এরপর যখন চাহেইন বেরিয়ে আসে, জিনু তাকে দেখেই মুগ্ধ হয়ে যায় আর তার অরা অনুভব করে ভাবতে থাকে যে পৃথিবীতে কতজনের এমন শক্তিশালী অরা থাকতে পারে। চাহেইন হাঁটতে হাঁটতে কিছু একটা টের পায় এবং মাইনিং টিমের দিকে তাকায়। সে মনে করে যে সে হয়তো চেয়ারম্যান গোগানহির উপস্থিতি অনুভব করেছে, কিন্তু সেখানে তার তো কোনো চিহ্নই নেই, কেবল মাইনিং ক্রুর সদস্যরাই রয়েছে। তখনই সে মাইনিং ক্রুর দুর্গন্ধ থেকে তার নাক ঢেকে রাখে এবং সেখান থেকে চলে যায়, যা দেখে জিনু বুঝতে পারে যে চাহেইন তার ধারণার চেয়েও অনেক বেশি তীক্ষ্ণ। এরপর জিনু মাইনিং টিমের সঙ্গে ডানজনের ভেতরে প্রবেশ করে। পুরো টিম যখন মাইনিং শুরু করে, জিনু ডানজনের গভীর থেকে শক্তিশালী একটি ম্যাজিক পাওয়ারের সংকেত অনুভব করে। সে বুঝতে পারে এটি সম্ভবত ডানজন বসেরই অরা হবে, যা ভালকান এবং মেটাসের চেয়েও অনেক বেশি শক্তিশালী। তারপর জিনু হাসে এবং ভাবতে থাকে এ র্যাঙ্ক ডানজনের বস কতটা শক্তিশালী তা খুঁজে বের করার লোভ সে সামলাতে পারছে না। এরপর সে কয়েকজন মাইনারকে বলতে শুনে যে কেন টিম লিডার একজন ই র্যাঙ্ককে তাদের সঙ্গে এনেছেন। এটি তাকে মনে করিয়ে দেয় যে জায়গা যেটাই হোক না কেন, ই র্যাঙ্কদের সবসময় অবহেলিত করা হয়। এরপর জিনুর একজনের সঙ্গে ধাক্কা লাগে এবং সে মাইনার চিৎকার করে তাকে তাড়াতাড়ি এবং সাবধানে কাজ করতে বলে, কিন্তু জিনুর চোখ দেখে সেই মাইনার সাথে সাথে ভয় পেয়ে যায় আর বলে যে জিনু তার সময় নিয়েই কাজ করতে পারে। জিনু চলে যাওয়ার পর সে মাইনার ভাবতে থাকে যে জিনু কি সত্যি ই র্যাঙ্ক। এরপর যখন জিনু মাইনিং করছিল, আরেকজন মাইনার চিফকে জিজ্ঞেস করে মিস্টার সাং কি সত্যি একজন ই র্যাঙ্ক। চিফ যার উত্তর দেন, হ্যাঁ, কিন্তু উনি অনেক শক্তিশালী মনে হয়। আমার মনে হয় মিস্টার সাং আমাদের জন্য সৃষ্টিকর্তার দেওয়া একটি উপহারই হবে। তারপর লাঞ্চ ব্রেকের সময় সবাই খাবারের জন্য বাইরে যায়, কিন্তু জিনু বলে যে সে আগে এই অংশটা শেষ করবে। তারপর চিফ চলে যাওয়ার আগে তাকে বলেন যে সে যেন ডানজনের আর গভীরে না যায়। আর সবাই চলে গেলে জিনু এটিকে বস চেম্বারের দিকে যাওয়ার একটি সুযোগ হিসেবে দেখে এবং দৌড়ে বস চেম্বারের দরজার সামনে চলে যায়। সেখানে গিয়ে সে বুঝতে পারে যে এই বস মেটাসের চেয়েও অনেক বেশি শক্তিশালী, কিন্তু তার এই বসকে হারানো উচিত হবে না, কারণ এতে গেটটি বন্ধ হয়ে যাবে এবং হান্টার্স গিল্ড বড় একটি ক্ষতির মুখে পড়ে যাবে। কিন্তু তারপরই সে মুচকি হেসে ভাবে একটু খোঁচা দিলে বেশি কিছু একটা ক্ষতি হওয়ার কথা না, এবং বারুকার ড্যাগারটি সে আবারও বের করে। ঠিক তখনই পেছন থেকে কেউ একজন বলে, তুমি এখানে কি করছো? চমকে ওঠা জিনু বুঝতে পারে যে তার পেছনে চাহেইন দাঁড়িয়ে আছে। জিনু নার্ভাস হয়ে কিছু না বলাতে চাহেইন আবারও জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো বলো তো? এবং এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। এখন প্রশ্ন হলো পরবর্তী এপিসোড থেকে কি আশা করা যেতে পারে। হান্টার্স গিল্ড গেট স্টোরি আর্কটি কিন্তু একটি বড় আর্ক, যা মানহার চ্যাপ্টার 66 থেকে 75 পর্যন্ত প্রায় 10টি অধ্যায় জুড়ে আছে। আর এই এপিসোডেই যেহেতু ইতিমধ্যেই চ্যাপ্টার 66 কভার করা হয়েছে, এর মানে পরবর্তী এপিসোডটি শুরু হবে চ্যাপ্টার 67 থেকে। আর যদি তারা তাদের স্বাভাবিক ধারা বজায় রাখে, তাহলে হয়তো পরবর্তী এপিসোডে অন্তত চ্যাপ্টার 70 বা 71 পর্যন্ত অ্যাডাপ্ট করা হতে পারে। এর মানে আমরা নিশ্চিতভাবে সামনের এপিসোডে জিনুকে সংকিহনের টিমে যোগ দিতে দেখব এবং এমনকি প্রথম দিকের কয়েকটি লড়াইও উপভোগ করতে পারবো। আর এই সব আমরা জানতে পারবো যখন নেক্সট উইক আগামী এপিসোড দিস ইজ হোয়াট উই ট্রেন্ড টু ডু রিলিজ হবে, যার ব্যাখ্যা আমরা যতটা দ্রুত সম্ভব অ্যানিমে আনলকডে নিয়ে আসব। আর তা মিস করতে না চাইলে আমাদের চ্যানেল অ্যানিমে আনলকডকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন এবং আমাদের সাথেই থাকুন। আমরা খুব শীঘ্রই পরের পর্বটি আনতে চলেছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, এটি আমাদের অনেক হেল্প করবে। আর সামনে কোন অ্যানিমের এক্সপ্লেনেশন দেখতে চান তাও কমেন্টে অবশ্যই জানাবেন, আমি আমার সাধ্যমতো তা নিয়ে আসার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।